This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। দেখুন, ভবানীপুরের পথ কিন্তু বেশ পিছল। 24 লোকসভা ভোটে পা হরকানোর একটা সতর্কতা ছিল। পশ্চিমা গরম হাওয়ায় নাকি পুড়তে পারে দক্ষিণ কলকাতার গড়। ব্যাস, আর যায় কোথায়? জগন্নাথ স্বামীকে নয়ন পথগামী করে গুজরাটিদের দরজায় হাজির তৃণমূল কংগ্রেস। হাতে প্রসাদ আর মুখে জনগণের কুশল জিজ্ঞাসা, কেম ছো? লক্ষ্য হিন্দু ভোট ও অবাঙালি ভোট। আগামী বিধানসভা নির্বাচনে তা যাবে কোন পক্ষের ঝুলিতে? মুখ্যমন্ত্রী নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর, সেটাই ভাবাচ্ছে তৃণমূল নেতৃত্বকে। এমন সময় ভবানীপুরে পিছিয়ে থাকা ওয়ার্ড থেকে দীঘা জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিলি শুরু হলো কলকাতায়। গুজরাটি সম্প্রদায়ের মানুষের বাড়ি বাড়ি প্রসাদ বিলির সময় গুজরাটিতে কথা বলতে শোনা গেল কাউন্সিলর অসীম বসুকে। દીદી તમારી બે જણા માટે પ્રસાદી મોકલા દીઘાની আমাদের নেত্রী ঘোষণা করেছিলেন যে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেবো, পশ্চিমবাংলার প্রতিটি বাড়ি, এবং সেই রূপ হিসেবে আমাদের কাছে প্রসাদ এসছে এবং সেটা আমাদের অঞ্চলের, এরা আমাদের বৃহত্তর পরিবার। সত্যি কথাটা বলতো মমতার প্রসাদ, তাও লোককে দিত, লোক যদি নেওয়ার ইচ্ছে হতো নিত। কিন্তু জগন্নাথ দেবকে নিয়ে মিথ্যে কথা বলা, এই যে হিন্দু ধর্মকে নিয়ে সবসময় ছেলে খেলা করার যে মানসিকতা, কারণ হিন্দুরা সহ্য করতে পারে, সহন শক্তি বেশি। ভবানীপুর বিধানসভায় বাঙালি হিন্দু ভোটার 42%, অবাঙালি হিন্দু ভোটার 34%। 2021 সালের বিধানসভা নির্বাচনে 70 নম্বর ওয়ার্ডে বিজেপির তুলনায় বড় ব্যবধানে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। 2024 লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের এই ওয়ার্ডে 3800-এরও বেশি ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। শুধু তাই নয়, ভবানীপুর বিধানসভার অন্তর্গত 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে বিজেপি এগিয়েছিল, 3টিতে তৃণমূল। এর মধ্যে মুখ্যমন্ত্রী নিজের 73 নম্বর ওয়ার্ডে মাত্র 279 ভোটে এগিয়েছিল তৃণমূল। ভবানীপুর কেন্দ্রে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়লাভ করবে। গজাই খাওয়ান আর ললিপপই খাওয়ান, কোনো লাভ নেই। জগন্নাথদেব মনস্থির করে ফেলেছেন বঙ্গোপসাগরে বিসর্জন, একদম দীঘার উপকূলে। কারা এখানে ধর্মের মেনুকরণ করছে, যাদের পায়ের তলায় জমি নেই তারা এই কাজ করবে, আমরা কেন করব? ভোটটা কিন্তু মূল লক্ষ্য নয়, প্রসাদ বিতরণ আর ভোট দুটো সম্পূর্ণ আলাদা। 2011 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বিধায়ক। 2021-এ তিনি নন্দীগ্রামে লড়তে যান, কিন্তু ফলাফল তার পক্ষে যায়নি, তাই ভবানীপুরে উপনির্বাচনে দাঁড়াতে হয় তাকে। গত ফেব্রুয়ারিতেই বিরোধী দলনেতার মুখে শোনা গেছিল নন্দীগ্রামের থেকেও ভবানীপুর তার কাছে শহর। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। তাই কি জগন্নাথের প্রসাদ বিলির কৌশল নিয়ে মুখ ফিরিয়ে নেওয়া ভোট নিজের দিকে ফেরাতে চাইছে তৃণমূল কংগ্রেস? উত্তর মিলবে 26-এর নির্বাচনে। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। পুলিশকে কদর্য ভাষায় হুমকি কাণ্ডের পরেও এখনও তিনি স্বমহিমায়। হ্যাঁ, অনুব্রত মণ্ডলের কথা বলছি। অন্যদিকে গালিগালাজ খেয়ে পুলিশকে এখন বিতর্কের ঘেরাটোপের মধ্যে থাকতে হচ্ছে। এক প্রকার গালিগালাজ হজম করেই বলা হলো, কিন্তু অনুব্রত মণ্ডল তিনি তার একই মেজাজে রয়েছেন। তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কেন ব্যবস্থা নয় সেটা জাতীয় মহিলা কমিশনে রিপোর্ট দিয়ে জানিয়েছে। এক প্রকার সাফাই একে বলা যেতেই পারে জেলা পুলিশের। পাশের জেলার তৃণমূল কংগ্রেস নেতা আবার তাকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন। আর এই বিষয়টা নিয়ে বঙ্গ রাজনীতিতে জল্পনা এখন তুঙ্গে। কথায় বলে পুলিশে ছুলে 18 ঘাত আর বাঘে ছুলে 36। বোলপুরের আইসিকে হুমকি ফোন কাণ্ডে গুরুতর ধারায় মামলা হলেও তৃণমূলের বাঘ অনুব্রত মণ্ডলকে ছোঁয়নি পুলিশ। হুমকি ফোন কাণ্ডের এফআইআরে বোলপুর থানার আইসি লিটন হালদারের দাবি, কল করা হয়েছিল তার সরকারি সিইউজি নাম্বারে, আইফোনের ফেস টাইম আইডিটি ছিল অনুব্রত মণ্ডলেরই।
আগেও সেই আইডি থেকে কল এসেছে তার কাছে। বোলপুরের আইসির অভিযোগপত্রে উল্লেখ, হুমকি ফোনের সময় থানায় নিজের চেম্বারেই ছিলেন, পরিস্থিতি বুঝে অন্য ফোন দিয়ে অডিও রেকর্ড করেন। এফআইআরে উল্লেখ, শুধু হুমকি নয়, স্ত্রী এবং মৃত মার নাম করে গালিগালাজ করা হয়েছিল। যারা পুলিশ অফিসার, তাদের মা, তাদের স্ত্রী, তাদের কিছু না মনে হলেও আমরা কমিশন মনে করি এটা অত্যন্ত অপমানজনক এবং খারাপ ঘটনা। আমরা এগুলোতে কোনো কম্প্রোমাইজ করি না, সে যেই হোক, সে রাজনৈতিক নেতা হোক বা পশ্চিমবঙ্গে হোক আর অন্ধ্রপ্রদেশে হোক। অনুব্রতকে সময় দেওয়া হচ্ছে ওর ফোন থেকে বিভিন্ন ডকুমেন্ট নষ্ট করে ফেলা, তথ্য প্রমাণ নষ্ট করে ফেলার। আইসির ফোন এখন পুলিশের জিম্মায়, অথচ অনুব্রতর ফোন কেন নয়? জাতীয় মহিলা কমিশনকে পাঠানো অ্যাকশন টেকেন রিপোর্টে বীরভূম জেলা পুলিশের যুক্তি, অনুব্রতকে হেফাজতে নেওয়ার প্রয়োজন পড়েনি, কারণ তিনি তদন্তে সহযোগিতা করছেন। যিনি অভিযোগ করেছেন তার ফোনটাই পরীক্ষায় পাঠানো হয়েছে। তার রিপোর্ট এলে অভিযুক্তর ফোন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত। এভিডেন্স অ্যাক্টে বলা হয় যে ফ্যাক্ট ইন ইস্যু, ফ্যাক্ট ইন ইস্যুটা যে মোবাইল যেই টাইমে রিসিভ হয়েছে আইসির ফোনে এবং যিনি ফোন করেছেন তার ফোন, এই দুটো ফোনের টাইমিং তো ম্যাচ করা দরকার ছিল। স্পেশাল ইনভেস্টিগেশন টিম বাই সিআইডি এবং ডিআইজি সিআইডির নেতৃত্বে এই কেসটা করা উচিত, যেহেতু একজন ইন্সপেক্টর ইনচার্জ জড়িত আছে এই কেসে। বিতর্ক ঘিরে ধরলেও অনুব্রত মণ্ডল স্বমহিমায় শনিবার বীরভূম জেলার কোর কমিটির বৈঠকে যোগ দেন তিনি। শুধু তাই নয়, বীরভূমের তৃণমূলের যোগ বিয়োগ গুণ ভাগ সবই যে এখনো অনুব্রতরই দখলে, সেটা স্পষ্ট করে দিয়েছেন পাশের জেলার নেতা। নাম্বার 1 নেতা আমার মনে হয় সিনিয়র মোস্ট লিডার হিসাবে অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই বীরভূমে আগামী 26-এর নির্বাচনটা হবে। অনুব্রত মণ্ডল কিছু করবে আর তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ তার উপরে থাকবে না। অনুব্রত মণ্ডল যদি কিছু করবে সেখানে পুলিশ ব্যবস্থা নেবে, তার তো কিছু হতে পারে না। পুলিশকে বোম মারুন থেকে বিরোধীদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি, তৃণমূলের অনুব্রত শাসানি ধমকানি আগেও শুনেছে বাংলা। এবার অভিযোগ আইসিকে হুমকি দেওয়ার। এই ঘটনাতে কেষ্টকে কি আড়াল করার চেষ্টা চলছে? তৃণমূলের নির্দেশে অনুব্রত ক্ষমা চেয়েছেন ঠিকই, কিন্তু দলের ক্ষমাতেই কি বেআইনি সাজাও ক্ষমা হয়ে গেল? পুলিশের মতো শৃঙ্খলাবদ্ধ বাহিনীর প্রতি জনসাধারণের আস্থা ভরসা আর অপরাধীদের হয় কি এরপর নতুন দাড়িপাল্লায় মাপা হবে? প্রশ্ন উঠছে। সিজার মণ্ডল ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, অনুব্রত মণ্ডল এবং কাজল যেন রাম লক্ষ্মণের জুটি। না, আমরা বলছি না, এই তুলনা টানলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার মানে বীরভূমের ভোট বৈতরণী পেরোতে এই জুটি যে তৃণমূল কংগ্রেসের ভরসা, সেটাও বুঝিয়েছেন কুণাল। পাল্টা কটাক্ষ করে রঙ্গাবেল্লা স্মৃতি উস্কে দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। তৃণমূলের ভোট মেশিনারির মডেল বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ একেবারে রাম লক্ষণ জুটি। বলুন, অনুব্রত কাজল হচ্ছে রঙ্গাবিল্লা জুটি, মানাবে? ছোটবেলার বুলি, ভূত আমার পুত পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবে আমার কি? অকথা কুকথা আর তাতে নাগরিক রোষ, এসবে যে তৃণমূলে কিছু এসে যায় না তা ফের একবার স্পষ্ট করলেন কুণাল ঘোষ। বরং কেষ্ট কাজল একসঙ্গে থাকলে 26-এর ভোটে লাল মাটির জেলায় ভয়ের যে কিচ্ছু নেই, সেটাই বোঝালেন তিনি। অনুব্রত মণ্ডল আর কাজল শেখের দ্বন্দ্ব কি দ্বন্দ্ব নয় নিয়ে মাথা ঘামাচ্ছেন, দিনের শেষে রেজাল্টটা দেখবেন। বলছে অনুব্রত আর কাজল হচ্ছে রাম লক্ষণ, দয়া করুন, দয়া করে রাম লক্ষণকে আর নিচে নামাবেন না। অনুব্রত মণ্ডল আর কাজল শেখ বীরভূম জেলা তৃণমূলের রাজনীতিতে যাদের সম্পর্ক সাপে নেউলে, দুজনের সংঘাত থামাতে বাবা বাছা করে নরমে গরমে বার্তা দিয়ে চলতে হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে তুলে দেওয়া হয়েছে জেলা সভাপতির পদ। জেলা চালাতে মিলিঝুলি কোর কমিটি ভরসা তৃণমূল নেতৃত্বের। তবে 26-এর বড় ম্যাচে জেলা টিমের স্ট্রাইকার দুজনই, অনুব্রত মণ্ডল আর কাজল শেখ। এই রামলক্ষণ জুটি কিন্তু খেলা হবে, স্লোগান কার্যকর করে দেবে। অনুব্রত মণ্ডল তৃণমূলের পোস্টার বয়, অনুব্রত মণ্ডল তৃণমূলের একজন অনুকরণীয় চরিত্র, অনুব্রত মণ্ডল নির্বাচন পরিচালনা করার একটা মডেল। তৃণমূলের গ্রীষ্ম বর্ষার ছাতা কুণাল ঘোষের চোখে অনুব্রত কাজল যেন
রাম লক্ষণের জুটি। একথা শুনে অনেকেরই প্রশ্ন, অনুব্রত রাম আর কাজল লক্ষণ হলে রাবণটা তাহলে কে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, পুলিশকে নিয়ে বিতর্কের পর অনুব্রত মণ্ডল কয়েকদিনের জন্য মন্তব্য করা থেকে বিরতি নিয়েছেন, কিন্তু সাময়িক বিরতির পর এইদিকে বিস্ফোরক দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির মধ্যেই এখন সৌজন্যের অভাব রয়েছে। তৃণমূল সিপিএম থেকে আসা নেতাদের নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন দিলীপ। তারা হিংসা এবং দুর্নীতির রাজনীতিতেই অভ্যস্ত। বিজেপির উদার রাজনীতি তারা হজম করতে পারেন না। যোগ দিবসে বিস্ফোরক দিলীপ ঘোষ। নিশানা করলেন দলের কাকে? প্রাক্তন রাজ্য সভাপতিকে। জল্পনা চরমে। দেখা যাচ্ছে না এই কারণে যারা টিএমসি বা সিপিএম থেকে এসছেন তারা ওই সৌজন্যে অভ্যস্ত নন। তারা ওই হিংসার রাজনীতি বা দুর্নীতির রাজনীতিতে অভ্যস্ত। তাই বিজেপির যে উদার রাজনীতি, বসুধৈব কুটুম্বকম, সবকা সাথ সবকা বিকাশ বলেন, কিন্তু হয়তো হজম করতে পারেন না, তাই এই ধরনের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে। কিন্তু বিজেপির যে নীতি সেটা পরিষ্কার, সেটা আবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দেখিয়েছেন, সেইভাবেই বিজেপি চলা উচিত। নাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কাউকে কি উনি নিশানা করছেন সেটা দিলীপ বাবু বলতে পারবেন। প্রথমত যখন কেউ দলে যোগদান করে এক দল থেকে অন্য দলে, তাহলে সেই ক্ষেত্রে তার ইতিহাস সম্পর্কে জেনেই তারা যোগদান করান এবং যোগদান করার পরে সেই দলের নির্দেশ মেনেই তারা কাজ করেন। এক্ষেত্রে যদি কোথাও বিচ্যুতি থাকে তাহলে সেগুলো দেখার জন্য লোক আছে, তাহলে তারাই এই ব্যাপারে বলবে। দিলীপ ঘোষ যা বলেছেন তাতে তো এইটা বোঝা যাচ্ছে যে দিলীপ ঘোষ তিনি সরাসরি কিছু দলবদলু তৎকাল বিজেপি নেতাকে তিনি সরাসরি ইঙ্গিত করছেন। যারা মাঝপথে দলবদল করে, যারা মাঝপথে দলবদল করে, তৎকাল বিজেপি, দলবদলু বিজেপি, দিলীপ ঘোষ তাদের আক্রমণ করছেন। একটু ইরান ইসরায়েলের দিকে নজর রাখা যাক। নতুন করে আবার হামলা ইসরায়েলের, আর তাতেই এবার কেঁপে গেল ইরান। আওয়াজের বেহবাহানি সেনা ঘাঁটিতে হামলা ইসরায়েলি বায়ুসেনার। দেখুন সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বায়ুসেনা। ইরানের বেহবাহানি সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। কেঁপে গিয়েছে ইরান। বোমা বর্ষণ ইসরায়েলি বায়ুসেনার। ইরান ইসরায়েল যুদ্ধ মধ্য গগনে, মধ্যপ্রাচ্যে অস্থির অবস্থা। ব্যাক টু ব্যাক আমরা দেখতে পাচ্ছি ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল, আর সেখানেই বিপদে পড়েছেন ইহুদিরা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইহুদিরা বিপদে পড়েছেন। সেখানে হাজার হাজার ইহুদিরা রয়েছেন। তার কারণ নেতানিয়াহু বারংবার বিপ্লবের কথা বলছেন। সেই বিপ্লবের কথা কি মানবে সেই কয়েক হাজার ইহুদিরা? কারণ এদিকে তো দেশদ্রোহের দায় গর্দান যাওয়ার মতো অবস্থা। সেই সমস্ত ইহুদিদের কি হবে? ইরান বনাম ইসরায়েল, দুদিকেই সামরিক হামলা জারি। বিদ্রোহের খোলাখুলি আহ্বান নেতানিয়াহুর মুখে। 1979-তে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইসলামিক বিপ্লবের ফসল আজকের ইরান। সেই ইরানেই ফের বিপ্লবের ডাক নেতানিয়াহু। সেই সঙ্গে খামেনিকে পারমাণবিক ব্ল্যাকমেলার পর্যন্ত বলে দাগিয়ে দেওয়া। মনস্তত্ত্বের যুদ্ধে ইরানকে টেক্কা দেওয়ার কৌশল নিচ্ছে ইসরায়েল। ইরানেও ইহুদি আছে। 1979-র ইসলামিক বিপ্লবের আগে পর্যন্ত ইরানে প্রায় 1 লক্ষ ইহুদি বাস করতেন। তাদের নেতা বিখ্যাত প্লাস্কো সংস্থার প্রতিষ্ঠাতা হাবিব এল ঘানিয়ান। বিপ্লবের বছরই মে মাসে চরবৃত্তির দায়ে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় এল ঘানিয়ানকে। ভয়ে দলে দলে উদ্বাস্তু হয়ে যায় বহু ইহুদি পরিবার। তবে আজও সিরাজ, ইস্পাহানের মতো এলাকায় কয়েক হাজার ইহুদি বাস করেন। ইরানের সংসদে সংখ্যালঘু ইহুদিদের জন্য সংরক্ষিত আসনও রয়েছে। তাই কি সাইরাস দ্য গ্রেটের কথা বলে ঘুরিয়ে ইরানের ইহুদিদের জাত্যাভিমান উস্কে দিতে চাইলেন নেতানিয়াহু? সামাজিক সংস্কার নীতি পুলিশের বিরোধিতায় বিভিন্ন সময় সরকার বিরোধী আন্দোলন হয়েছে ইরানে। কিন্তু ইরানের আম জনতা কি নেতানিয়াহুর স্বাধীনতা স্লোগানে সাড়া দেবেন? প্রশ্ন থাকছে, কারণ ইসরায়েলের হামলার বিরুদ্ধে পথে বহু মানুষ। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের এও দাবি সে দেশের ইহুদিদের একটা অংশ ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নেমেছে। আবার অনেকে বলছেন ইরানের ইহুদি মহল্লা খাঁ খাঁ করছে। সবাই ভীত, সন্ত্রস্ত। কেউ রাস্তাঘাটে বেরোচ্ছেন না, যাচ্ছেন না সিনাগগেও।
পাহলভি রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ইরানের সুপ্রিম লিডার হয়েছিলেন আয়াতুল্লাহ খামেনি। ইরানের ইহুদিদের কপাল পুড়েছিল সেদিনই, সেই সঙ্গে নির্বাসিত হয়েছিল রাজার পরিবার। আজ আমেরিকার ছত্রছায়ায় বসে রাজার ছেলে রেজা সাইরাস পাহলভি স্বদেশে গণতন্ত্র ফেরানোর ডাক দিচ্ছেন। খামেনিকে রক্তচক্ষু দেখাচ্ছেন ট্রাম্প। শেষ পর্যন্ত শিরিন এবাদের দেশে শান্তি ফেরানোর শর্ত কি একমাত্র খামেনির পতন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বন্যা, যুদ্ধ, রাজনীতি, কূটনীতি, সারাদিন তো এমন অনেক কিছুই শুনলেন, দেখলেন, ক্লান্ত লাগছে কোথাও। এবার একটা গল্প শোনাবো আপনাদেরকে, জীবন যুদ্ধ জয়ের গল্প। এমন একজন মানুষ যার পায়ের তলায় সর্ষে, যার হাতের মুঠোয় 7 মহাদেশের সপ্তশৃঙ্গ জয়ের কৃতিত্ব রয়েছে, এমন একটা মানুষের ফিরে আসার গল্প। নিশ্চিত করে বলতে পারি, এই গল্প শুনলে এবং দেখলে জীবন যুদ্ধ জয়ের অনুপ্রেরণা পাবেন। এগোচ্ছিলেন, কিন্তু খারাপ আবহাওয়ার মধ্যে 17,000 ফুট উচ্চতায় ক্যাম্প 5-এ আটকে পড়েছিলেন হাসান। সংক্ষিপ্ত বিপদ বার্তা, ভয়ঙ্কর পরিস্থিতি, এবার ভগবানই ভরসা। পাহাড়টা কিন্তু খুব ডেঞ্জারাস একটা পাহাড়। আমরা 2014 সালে ক্লাইম্ব করতে যাই। সামিট করে আসার পরে সেদিনকাই মানে মাঝ রাস্তাতেই আমাদের বিশাল ব্লিজার্ড শুরু হয়ে যায় এবং আমার 3টে আঙুলে হোয়াইট ব্লিস্টার্স, ফ্রস্ট বাইটের ইনিশিয়াল স্টেজ ধরা পড়ে এবং আমরা একটা যে হাই ক্যাম্পে মানে সামিট ক্যাম্পে আমরা 3 দিন আটকে পড়েছিলাম। হাসানকে উদ্ধার করতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাহায্য চান কেরালা বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর। চিঠি লেখেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। সাহায্য চাওয়া হয় ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোটরার কাছেও। রেস্কিউয়ের যে ফান্ডিংটা সেটার জন্য কি আটকে যাচ্ছে কিনা, যে ওর কি পয়সা নেই তার জন্য রেস্কিউ হতে পারছে না, সেটার জন্য ডেফিনেটলি গভর্নমেন্ট ইন্টারভেন করতেই পারে। যদি ওয়েদার খারাপ থাকে এবং শরীর খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু তাকে রেস্কিউ করা খুব মুশকিল হয়ে যায় যদি ওয়েদার, কারণ হেলিকপ্টার যদি না যায় কাউকে টেনে টেনে আনা প্রচণ্ড মুশকিল হয়। পর্বতারোহী শেখ হাসান খান এশিয়ায় মাউন্ট এভারেস্ট, আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো, উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি, রাশিয়ার মাউন্ট এলব্রাস, আন্টার্কটিকার মাউন্ট ভিনসন, দক্ষিণ আমেরিকার মাউন্ট অ্যাকনকাগুয়া এবং অস্ট্রেলিয়ার মাউন্ট কোসিয়াস্কো 7 মহাদেশের সপ্তশৃঙ্গ জয়ের নজির গড়েছেন। ছুঁয়েছেন চিলি, আর্জেন্টিনা সীমান্তবর্তী আগ্নেয়গিরি ওজোস ডেল সালাডোর শীর্ষতম স্থান। সত্যি এই উচ্চতায় পৌঁছতে খুব কম মানুষই পারেন, সকলের নমস্য। তবে পাহাড়ের পুরনো প্রবাদ, বিপদ বলে কয়ে আসে না। বরফের আড়ালে লুকিয়ে থাকা ক্রিভাস, অক্সিজেনের কমতি, ফ্রস্ট ব্রাইটের ক্ষত, তুষার ধস, জীবন মৃত্যুর সুতোয় ঝোলে। তবে শেষ খবর, এই যাত্রায় জীবনেরই জয় হয়েছে। আলাস্কার গভর্নরের চিফ অফ স্টাফের তরফে ভারতীয় বিদেশ মন্ত্রককে জানানো হয়েছে ডেনালি ন্যাশনাল পার্ক থেকে উদ্ধার করা হয়েছে হাসান এবং তার সঙ্গীকে। টেলিফোনে কথা হয়েছে মায়ের সঙ্গে। এবার তাড়াতাড়ি দেশে ফিরুন হাসান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।